মাঝরাতে আরশির ফোন পেয়েই চমকে উঠলাম আমি। আরশি কখনো এত রাতে নিজে থেকে আমায় ফোন দেয় না, কারণ ফুপির ফোন থেকে আমায় কল দিতে হয়। তার কোনো পার্সোনাল ফোন নেই। কিন্তু আজ হঠাৎ ফোন করে একটু একটু কাঁদছে সে। তার কান্না আমার বরাবরই সহ্য হয় না। ইচ্ছে করে বাচ্চাদের মতো তাকে বুকের মাঝে লুকিয়ে কান্না অফ করে দেই। আমি উত্তেজিত হয়ে বললাম, কান্না করছিস কেন? কিছু হয়েছে? বল আমাকে। ফুপি বকেছে তোকে? কিন্তু সে কিছু না বলে কেঁদেই চলছে। আমার মাঝে অস্থিরতা ভাবটা বেড়েই চলছে। তাকে বললাম, কি হয়েছে বল আমাকে। এই আরশি, ময়না পাখি, টিয়া পাখি, আমার কলিজার টুকরা। এবার আরশি মুখ খুলে বলল, আমায় বাঁচাও হৃদ ভাইয়া, আমায় বাঁচাও। এবার যেন আমার মাথাটা ঘুরতে শুরু করলো। নিঃশ্বাস যেন গলায় আটকে যাচ্ছে বারবার। তবুও তাকে জিজ্ঞেস করলাম, এখন কোথায় তুই? সে কাঁদতে কাঁদতে বলল, আমার রুমে, প্লিজ আমায় বাঁচাও। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি ফোনটা পকেটে ভরেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাইকটা বের করে সা সা করে ছুটছি আরশিদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ির মাঝে তার কি এমন বিপদ হতে পারে তা ভাবারও সময় নেই আমার। শুধু এটাই এখন মাথায় আছে যে আমাকে আরশির কাছে যেতেই হবে। ফুপির বাড়িতে এসেই দৌড়ে আরশির রুমে গিয়ে তাকে বুকের সাথে চেপে ধরে বললাম, ঠিক আছিস? কিন্তু এবার দেখি তার হাবভাব পুরোটাই চেঞ্জ। খিক খিক করে হেসে উঠল সে। এবার রাগে ইচ্ছে করছে তার গালে একটা থাপ্পড় বসাতে, বাট এমনটা তাও আরশির ক্ষেত্রে আমার দ্বারা কখনো সম্ভব নয়। তাই তাকে বললাম, এসব কি আরশি? তুই জানিস আমি কতটা টেনশনে ছিলাম? আরশি হেসে বলল, আমি তোমাকে চিনি, এভাবে না বললে তুমি কখনোই আসতে না। যাও এখন বাজার থেকে আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। সারাদিন রোজা রেখে খেতে পারি না, আর সন্ধ্যার পর আম্মু খেতে দেয় না বলে ঠান্ডা লাগবে। তাই এখন আইসক্রিম খেতে না পারলে আমি মরেই যাব। এখন তুমি আমাকে বাঁচাবে, আইসক্রিম নিয়ে আসবে, কিন্তু আম্মু যাতে না দেখে। আমি তার পাশে বিছানায় বসে ঘাম মুছতে মুছতে বললাম, পারবো না আমি। আরশি একটু হেসে বলল, ব্যাপার না, তোমাকে কিভাবে টাইট দিতে হয় তাও আমার জানা আছে। এখন তুমি আইসক্রিম না আনলে আমি আম্মুকে গিয়ে বলে দেবো তুমি জোর করে আমাকে জড়িয়ে ধরে কিস করেছো। আরশির কথায় আমি চোখ বড় বড় করে বললাম, অতি আবেগে না হয় একটু জড়িয়ে ধরেছি, কিন্তু কিস কখন করলাম? আরশি হেসে বলল, সেটা আমি জানি আর তুমি জানো, অন্য কেউ তো আর জানে না। আমি হাত দুটো জোর করে বললাম, বোন, মাপ চাই। তুই এখানে চুপচাপ বসে থাক, আর এই নিয়ে আমার ফোন, বসে বসে গেম খেল। আমি আইসক্রিম আনছি, তবুও এই আকামটা করিস না। ঈদের আগে বন্ধুরা বাড়িতে এসেছে, তাই সবাই একসাথে ঘুরতে বের হয়েছি। তখন আননোন নাম্বার থেকে একটা কল এলো। রিসিভ করতে দেখি আরশির কণ্ঠ। ভাইয়া, প্লিজ তুমি তাড়াতাড়ি আমাদের এলাকার বাজারটায় আসো। কেন, কি হয়েছে? আর কার ফোন থেকে কল করেছিস? একটা রিসার্চের দোকান থেকে। এখন তুমি তাড়াতাড়ি আসো প্লিজ, কয়েকটা ছেলে। আর বলতেই ফোন কেটে গেল। তাকিয়ে দেখি আমার ফোনের চার্জ শেষ, তাই বন্ধ হয়ে গেছে। কয়েকটা ছেলে শব্দটা শুনতে আমার হৃৎপিণ্ডটা উঠানামা করতে লাগলো। বাইক নিয়ে ছুটলাম স্পিড 80+ বেগে। গিয়ে দেখি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। আমি তার পাশে গিয়ে বাইক থেকে নেমে উত্তেজিত হয়ে বললাম, কি হয়েছে? কোন ছেলে তোকে কি বলেছে? আরে বলেনি, তুমি তো আমার পুরো কথা শোনার আগেই ফোন রেখে দিয়েছো। কয়েকটা ছেলে হলো আমার বান্ধবীর বয়ফ্রেন্ডগুলো। তারা বয়ফ্রেন্ড নিয়ে এসে ঈদের শপিং করে বেড়াচ্ছে, আর আমার সাথে এখন কথাও বলছে না কেউ। বয়ফ্রেন্ড পেয়ে আমার কোনো মূল্যই নেই এখন, তাই তোমাকে ডেকে আনলাম।
এখন তোমার হাত ধরে ওদের সামনে সামনে ঘুরবো আর দেখাবো যে আমারও একটা কিউট বয়ফ্রেন্ড আছে। আমি রাগে নিজের চুল নিজে ছিঁড়ার মতো অবস্থা হলো। দুই হাতে নিজের চুল খামচে ধরে বললাম, বইন, দয়া করে রাস্তার থেকে একটা ইট নিয়ে আমার মাথায় বাড়ি মার। এক বাড়িতে ইন্না লিল্লা হয়ে যাই, তবুও আর এত অত্যাচার করিস না। আরশিকে নিয়ে বাড়ি ফেরার পথে দেখলাম একজন লোক তার স্ত্রীকে ধরে ধরে গাড়িতে উঠাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে মহিলাটা প্রেগনেন্ট। আরশি আমার পাশে দাঁড়িয়ে বলল, মহিলার পেটটা এত বড় কেন? আমি রেগে বললাম, ঢং করা বাদ দে, ও প্রেগনেন্ট, তাই তাই তার স্বামী তাকে গাড়ি করে নিয়ে যাচ্ছে। সে একটু ভেবে বলল, ও, তার মানে পেটে বাবু আছে, তাই পেট এত বড়। আর আশেপাশের লোকটা তার জামাই? হুম। এরপর আরশি কি ভেবে যেন আর কিছু বলল না। তারপর চুপচাপ চলে গেলাম দুজন। কিন্তু বিষয়টা যে ঈদের দিন আমার উপর কাল হয়ে দাঁড়াবে তা আমি ভাবতেও পারিনি। 1 মাস রোজা রেখে শেষে ঈদের দিন আসলো। সকালে ফোন দিয়ে শুনলাম আরশি খাচ্ছে। ঈদের নামাজ শেষে ফোন দিয়েও শুনি আরশি খাচ্ছে। দুপুরে ফোন দিলেও শুনি আরশি খাচ্ছে। বিকেলে ফোন দিলেও শুনি নিজের জন্য নুডলস বানাচ্ছে। এমনকি সন্ধ্যায় তাদের বাসায় গিয়েও দেখলাম বসে বসে বিরিয়ানি খাচ্ছে। সারা মাস রোজা রেখে মনে হয় ঈদের দিন গত 1 মাসের খাওয়া একসাথে খাচ্ছে। মা, বাবা আর ফুপা ফুপি বসে বসে গল্প করছে, আর আমি আলাদা বসে চা খাচ্ছি তাদের থেকে একটু দূরে। তখনই আরশি সবার সামনে এসে বলল, একটা গুড নিউজ আছে। ফুপু স্বাভাবিকভাবেই বলল। কি নিউজ, বলে ফেল। আরশি পটপট করে বলে ফেলল। আমি প্রেগনেন্ট। আমি একটু অবাক হলেও হাসি পাচ্ছে খুব। সারাদিন খেয়ে এখন নিজেকে প্রেগনেন্ট দাবি করছে। সব শুনে ফুপা তো রেগে ফায়ার, ফুপিও রেগে বলল। বাচ্চার বাবা কে? আরশি আমার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই যে রিত ভাইয়া, সে আমার বাবুর বাবা। আমি যা মুখে দেওয়ার মুহূর্তেই মুখ থেকে সব ছিটকে সামনে ফ্লোরে ছিটিয়ে পড়ল। আমি জানি আরশি হয়তো বিষয়টা গুছিয়ে বলতে পারিনি, তাই আমি উঠে আরশির কাছে গিয়ে বললাম, সব খুলে বল বোন, মান সম্মানটার খাইস না। তখনই আমার মা উঠে আমার গালে চড় বসিয়ে বলল, নির্লজ্জ ছেলে কোথাকার। তবুও আমি ঠান্ডা মাথায় মাকে বুঝিয়ে বললাম, আগে তোমরা আরশির পুরো কথাটা শুনো মা। এরপর ফুপি বলল, পুরো কথাটা কি আরশি? আরশি মাথা নিচু করে বলল, ওই দিন রাস্তায় পেট বড় একটা মহিলাকে দেখেছি। রিত ভাইয়াকে জিজ্ঞেস করলে সে বলল মহিলাটা প্রেগনেন্ট, তাই পেটটা বড়। আর সব সময় পাশে থাকা মানুষটা সেই বাবুর বাবা। তাই আজ আমার পেট বড় মানে আমিও প্রেগনেন্ট। আর সব সময় আমার পাশে থাকা মানুষটা হলো রিত ভাই, তাই সে আমার বাবুর বাবা। বলেই পেটের উপর হাত বুলাতে লাগলো আরশি। ফুপা সোফায় বসে থাকা অবস্থায় নিজের কপালে একটা একটা থাপ্পড় দিয়ে বিরক্তি প্রকাশ করলো। হয়তো আরেকটু হলে আমার সাথে সাথে আমার হবু শ্বশুর মশাই মানে ফুপাও হার্ট অ্যাটাক করতো।